সবথেকে বেশি সুবিধা পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আগে জেরা করা হোক এই টুলু মণ্ডল কেসে। অভিষেকের বাড়িতে যদি তল্লাশি করা হয়, আর যদি নোট, ওই যে ক্যাশ নোটগুলো আপনি দেখাচ্ছেন 20 কোটি টাকা বা 30 কোটি টাকা, আশা করি ওইরকম ওই নোট আরও বান্ডিল বান্ডিল কিন্তু অভিষেকের কোনো একটা ডেরা থেকে বেরিয়ে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সুমিত রায়, সুমিত রায় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে শরীর আলাদা, মানে ফোনটা যেত সুমিতের, আর সুমিতের ফোন যাওয়া মানেই অভিষেকের ফোন যাওয়া। পার্টিটা চালাতো সুমিত, প্রশাসনকে চালাতো সুমিত, মাল তুলতো সুমিত। সুমিত তুলে পুরো অ্যাটাচি টাকা ওই ক্যামাক স্ট্রিটের অফিসে 7 তলায় আর 6 তলায় রেখে দিত। সেখান থেকে অভিষেকের নির্দেশ মতো ঠিক জায়গায় সাপ্লাই হতো। অর্থাৎ সুমিত যে মেন অভিষেক, সেটাকে এখনও যদি না বোঝে প্রশাসন, আর কিছু করার নেই। ওকে হুলিয়া জারি করে ওকে ধরে আনলে পারেই অভিষেকের সব ঠ্যাং, হাত, নখ, নাক সব বেরিয়ে পড়বে। ককরোচ একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটাকে পিছনে রয়েছে সিপিএম এবং কংগ্রেস। ককরোচের যে মানে রং, মানে আরশোলার যে রং লাল, আর আমরা যে কলকাতায় যে আন্দোলন হচ্ছে সেখানেও দেখছি লাল। সেই লালটা বামের লাল আর আরশোলার লাল, এই দুটো এক হয়ে গেছে। এখন আমাদের যে আরশোলার যে লালটা বাম এখন নিয়ে, তারাই এখন লাল লাল ঝান্ডা নিয়ে এখন ককরোচ সেজে ঘুরে বেড়াচ্ছে। ককরোচ দেখলেই ঝাঁটা মারো, জুতো মারো, ককরোচ মেরে দাও, কারণ প্রচণ্ড পেট খারাপ হয়। যে বাড়িতে ককরোচ থাকে তারা কেউ পছন্দ করে না ককরোচকে। ককরোচকে সবাই তারাও, বাংলা পরিষ্কার করো। এই সমস্ত বাম সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, এবং বাম সংগঠনের সাথে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনতভাবে তাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। আগামী দিনে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ওপেন চ্যালেঞ্জ করছি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার, আমি স্টেটের ইনচার্জ হিসাবে, যদি বাম সংগঠন এখনও পর্যন্ত শুধরে না যায়, যেখানে মিছিল করবে পাল্টা মিছিল রিপাবলিক করবে। তাতে যদি খণ্ডযুদ্ধ হয়, মারপিট হয়, পেঁদিয়ে বানাবে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ভীম শক্তি এখনও তোমরা দেখোনি। তোমাদের লাল আরশোলা, লাল ঝান্ডা তোমাদের নীল ঝান্ডার কাছে কিন্তু টিকতে পারবে না। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, যদি প্রশাসন এখনও পর্যন্ত ব্যবস্থা না নেয়, যেখানে বাম মিছিল করবে সেখানে রিপাবলিকের ছেলেরা গিয়ে ঝামেলা করবে। যেখানে বাম মিছিল করবে রিপাবলিকের ছেলেরা সেখানে গিয়ে উৎপাত করবে। যেখানে বাম মিছিল বার করবে ভেতরে ঢুকে বেদম পেটাবে। এই যে এমপিগুলো নিজের এলাকায় গিয়ে একটা মিটিং করে দেখাক না বাপের বেটা হলে। গোটা বাংলা জুড়ে তথা দেশীয় রাজনীতিতে যা যা কিছু ঘটনা ঘটছে, মূলত আজকে আমাদের সেই নিয়েই আলোচনা। প্রথম প্রশ্ন যেটা থাকছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ জঙ্গি ধৃত হামিদের কাছ থেকে পাওয়া গিয়েছে শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত কিছু নথি। তবে কি তাকে হামলার ছক সরাসরি জৈশ গোষ্ঠীর এই জঙ্গির ছিল, এমন কিছু বিস্ফোরক তথ্যও পাওয়া গিয়েছে। দেখুন, এই জঙ্গিকে যারা ধরেছে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের পুলিশ প্রশাসন এতটাই তারা তৎপর এবং এতটাই অ্যাক্টিভ যে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গোষ্ঠী, যারা জঙ্গি গোষ্ঠী, তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। তারা একটা বড় চক্রান্ত করছিল, সমস্ত চক্রান্তকে তারা ফাঁস করেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দুবাবুকে, যে তার পুলিশ মন্ত্রী হিসেবে এটা একটা বিরাট সাফল্য। এবং রাজ্যের পুলিশ, যে পুলিশ যারা ইনভেস্টিগেশন অফিসার যারা রয়েছেন ওখানে, যে টিম এদেরকে ধরেছেন, এটা একটা বিরাট গভর্নমেন্টের কাছে অ্যাচিভমেন্ট। কারণ এই জিনিসটা না হলে একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারত। যেভাবে ষড়যন্ত্র তারা দেখাচ্ছে যে শুভেন্দুবাবুর প্রত্যেকটা পদক্ষেপ তারা ফলো করছে এবং বিভিন্ন বিষয়ে তারা নজর রাখছে, তাতে করে তাদের একটা কোনো বিরাট ষড়যন্ত্র ছিল বলেই সাধারণভাবে এখন আমাদের এই ধারণাটা হচ্ছে বিভিন্ন টিভি মিডিয়াতে দেখে। কিন্তু আমি বারবার এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাবো রাজ্য প্রশাসনকে, রাজ্য পুলিশকে। কারণ পুলিশ অতি সক্রিয় এবং সজাগ বলেই এরকম একটা ভয়ঙ্কর একটা যারা জঙ্গি গোষ্ঠী, যারা এখানে ঘাঁটি গেড়ে বসেছিল ছদ্মবেশে, তাদেরকে ধরতে পেরেছে। আবার আবার মানে ধন্যবাদ দিয়ে আমার শেষ হবে না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাথায় ঝুড়ি নিয়ে এই লরিতে এককালে যে পাথর বোঝাই করত টুলু, সে আস্তে আস্তে পাথর সম্রাট হিসাবে পরিচিত হয়ে গেল। পুলিশের নজরে এই সাম্রাজ্যের ভাগিদাররাও এসেছে, এবং এই যে মূলত এই বিপুল পরিমাণে পাথর বালি পাচার হতো, এই যে ভাগিদার কে, তারা কি বলে মনে করেন? টুলু মণ্ডলের যদি বাবার নাম জিজ্ঞেস করেন, মানে রাজনৈতিক বাবার নাম, সেই রাজনৈতিক বাবার নাম হলো অভিষেক ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টুলু মণ্ডল প্রত্যেক সপ্তাহে কত কত টাকা পাঠাতো সেটা বিজেপি লোকও জানে, পুলিশ প্রশাসনও জানে। তাহলে
যখন তার বাবার নামটাও আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে পারছি, পুলিশের কাছেও রেকর্ড আছে, এই কেসে কেন অভিষেকের বাড়িতে এখনও পর্যন্ত তল্লাশি হলো না, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ টুলু মণ্ডল প্রত্যেক সপ্তাহে যে টাকা পাঠাতো, সকলেই জানতো, একটা বাচ্চা ছেলে সেও জানে যে অভিষেকের যে টাকার যে মেন যে উৎস, সেটা হলো কিন্তু টুলু মণ্ডল। টুলু মণ্ডলের যে একজন আত্মীয়, তার মেয়ের বিয়ের, যেখানে প্রায় 200 কোটি টাকা খরচা করে বিয়ে হয়েছে, এবং সেখানে তৃণমূলের অনেক রতি মহারথীরা, নেতা মন্ত্রীরা সেখানে চাঁদের হাট বসিয়েছিল। তাদের ছবিগুলোকেও দেখানো উচিত যে কারা কারা গিয়েছিল। তাদের মধ্যে কিছু কিছু এখন আবার তারা বালিশ ঋতুব্রতর কাছে গিয়ে শেল্টার নিয়েছে, তাদেরকেও খুঁজে বার করা উচিত। কেউ একজন এখন বলছে যে আমার সাথে পরিচয় ছিল, সবাই জানে যে সে অনুব্রত মণ্ডলের খুব প্রিয় লোক ছিল, এখন অনুব্রত মণ্ডল পাল্টি খাচ্ছে। মানুষের যারা এর থেকে সুবিধা পেয়েছে, সব থেকে বেশি সুবিধা পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আগে জেরা করা হোক এই টুলু মণ্ডল কেসে। অভিষেকের বাড়িতে যদি তল্লাশি করা হয়, আর যদি নোট, ওই যে ক্যাশ নোটগুলো আপনি দেখাচ্ছেন 20 কোটি টাকা বা 30 কোটি টাকা, আশা করি ওইরকম ওই নোট আরও বান্ডিল বান্ডিল কিন্তু অভিষেকের কোনো একটা ডেরা থেকে বেরিয়ে যেতে পারে। কারণ টুলু মণ্ডল যে টাকা পাঠাতো, সেটা রাজনৈতিক সমস্ত নেতারা জানে, তারা ক্যাশে পাঠাতো এবং প্রত্যেক সপ্তাহে পাঠাতো, বিপুল পরিমাণের অর্থ তারা পাঠাতো। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুলুকে ছেড়ে দিয়ে আরও অনেক লোককে ধরে সেই জায়গাগুলো, যে পাথর খাদানের যে কাজটা আপনি বলছেন, মেনলি এরা হচ্ছে পাথরের একটা যে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের মাধ্যম দিয়ে বেআইনিভাবে, অবৈধভাবে টাকা কালেকশন করে অভিষেককে পাঠাতো। এবার সেখানে যারা গরিব মানুষ, যারা আমাদের সমাজের এসটি, বিশেষ করে যে এলাকায় পাথর খাদানগুলো রয়েছে, আদিবাসী এসটি, তাদের উপরে বন্দুক রেখে যেভাবে এরা ফায়ার করেছে, মানে তারা পাথরগুলো মাথায় করে বয়ে নিয়ে গিয়ে পাথর খাদানে কাজ করে, সেই পাথরের করে, মানে সরকারকে তার টাকা না দিয়ে সেই টাকাটা চুরি করে অভিষেকের বাড়িতে পৌঁছেছে, শান্তিনিকেতনে পৌঁছেছে, হয়তো অ্যাটাচি করে টাকা পৌঁছেছে। যারা যারা তৃণমূলের যারা ঘনিষ্ঠ, তারা জানে যে অ্যাটাচি টাকা কোন মণ্ডলের কাছ থেকে আসতো, সেটা কি টুলু মণ্ডল না অনুব্রত মণ্ডল, দুটো মণ্ডল। তো সেই টাকাটা কিন্তু সবাই জানে টুলু মণ্ডলের টাকা। অনুব্রতের মণ্ডলের মানে বাইপাস হয়ে ওনার কাছ দিয়ে ঘুরে টাকাটা আসতো। তাহলে এই কেসে যারা এসটি মানে এসসি ওবিসি মাইনরিটি মানুষদেরকে ব্যবহার করেছে এই টুলু মণ্ডলের মতো লোকরা, তাদেরকে এখনই, তাদের যে বাপ ঠাকুরদা আছে, তাদেরকে এখনই হেফাজতে নেওয়া উচিত। না হলে যদি বাপ ঠাকুরদাটা পালিয়ে যায়, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ দেখানোর নাম করে বা কোনো কিছু একটা মাথার চুল উঠছে বলে কোথাও অন্য কোনো কান্ট্রিতে পালিয়ে যায়, তখন আর একে খুঁজে পাওয়া যাবে না। যার ফলে অভিষেককে আগে গ্রেপ্তার করা বা তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। টুলু মণ্ডল কেসে অভিষেককে ধরলে বহু কিছু বেরোবে। এবারে বিদেশে যেতে চেয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি তার আবেদনে জানিয়েছেন যে এই ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সহযোগিতা করেছেন, এমনকি তিনি বিভিন্ন রকম মামলাতে কণ্ঠস্বরের নমুনা পর্যন্ত দিয়েছেন। কিন্তু তারপরেও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আগামী 3রা অগস্ট সুপ্রিম কোর্টে অভিষেকের এই আবেদনের শুনানি হতে চলেছে, এরকমটাই জানা গিয়েছে। তবে এখানে প্রশ্ন দুখানা। এক, এই সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের নাগালের হাতে ছোঁয়ার বাইরে, সেখানে এই ঘন ঘন কেস করার জন্য এত টাকা পয়সা অভিষেক পাচ্ছেন কোথা থেকে, যেখানে তিনি একজন সামান্য সাংসদ? আবার 2, এই সমস্ত মামলা সেখানে গ্রহণই হচ্ছে কি করে? কেনই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে পালিয়ে যেতে চাইছেন, মানে বিদেশে করার নাম করে, ট্রিটমেন্টের নাম করে বিদেশে যেতে চাইছেন? তিনি কি একদম ভারত থেকে পাত্তারি গোটাতে চাইছেন? কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা বাড়িতে নেই, আমার মনে হয় খুব ধুরন্ধর ছেলে। ও কোনো না কোনো বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা আছে, তাদের কাছে মালগুলোকে পাচার করে দিয়েছে, সেই ব্যবসায়ীরা টাকা খাটাচ্ছে, সেখান থেকে সেই টাকা কিন্তু ঘুরপথে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আসছে। ও ধুরন্ধর ছেলে, সব জানে। আর বিদেশে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে ট্রিটমেন্টের নাম করে বিদেশে যাচ্ছে, এটা আমি মনে করি বাংলাকে তথা ভারতবর্ষকে তিনি অপমানিত করছেন। কারণ তিনি এটা প্রমাণ করছেন যে ভারতে তথা বাংলায় চিকিৎসা ব্যবস্থা নেই, কারণ এখানে কোনো মানুষের চিকিৎসা হয় না, তাই বিদেশে গিয়ে তাকে চোখের অপারেশন করতে হয় বা চোখ দেখাতে হয়, বা মাথার চুল উঠলে, টাক পড়লে সেখানে গিয়ে টাকের চুল গজাতে হয়। তো এই জিনিসগুলো যিনি উনি করছেন, এটা বাংলাকে এবং ভারতকে অপমান করছেন। অথচ এই বাংলাতে আপনি যদি দেখেন, আমাদের বাংলায় এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, আপনি যদি প্রত্যেক দিন দেখেন যে অন্তত 1000 লোক বাইরের রাজ্য থেকে আসছে,
1000 লোক কোথা থেকে আসছে, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এবং আপনার ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে এবং অন্যান্য দেশ থেকেও আসছে, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, অন্যান্য দেশ থেকেও এসে কিন্তু এই কলকাতায় তারা চিকিৎসা নিচ্ছে। তাহলে এই বাংলা এত চিকিৎসায় উন্নত থাকা সত্ত্বেও সে যখন একটা এরকম একটা প্রোফাইলের লোক, সে যদি বিদেশে যায়, তাতে করে বাংলার মাথা এই ধরনের মানুষের জন্য হেঁট হয়ে যায় বিদেশের কাছে। তারা নিশ্চয়ই মনে মনে ভাববে বিদেশে গিয়ে তাহলে বাংলায় তথা ভারতে কোনো সেইভাবে চিকিৎসা হয় না, তাই একটা সামান্য চোখের ছানি অপারেশন করতে বা চোখ দেখাতে একে বিদেশে আসতে হয়। আসলে মানে হাতির যে দাঁত আছে, একটা বড় বড় এরকম দাঁত থাকে ওটা দেখানোর জন্য, আর ছোট ছোট দাঁত থাকে সেটা খাওয়ার জন্য। আসলে কোথাও বিদেশে মাল হয়তো পাচার করে রেখে দিয়েছে, সেখানে খোঁজ খবর নিতে যাচ্ছে বা মালটা ঠিক জায়গায় আছে কিনা দেখতে যাচ্ছে। মানে মানে যেটা হচ্ছে উদ্দেশ্যটা দেখাচ্ছে ওই কিন্তু দেখাচ্ছে ওরা চিকিৎসা, আসলে চিকিৎসা নয়। যে কান্ট্রিতে যায় চিকিৎসা করার নাম করে, আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে বলবো সেই কান্ট্রির সাথে মানে আমাদের বিদেশ মন্ত্রীর সাথে যোগাযোগ করে সেই কান্ট্রিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিনান্সিয়ালি কি লিঙ্ক আছে, কোন কোন ব্যবসায়ীর সাথে তার লেনদেন আছে, একটু দেখলেই বোঝা যাবে। তাহলে এই টুলু মণ্ডলের টাকা বিদেশ পর্যন্ত গেছে কিনা, সেই বিদেশে চোখের অপারেশন করতে যাওয়ার নাম করে যে ব্যবসার ডিলগুলো হচ্ছে, যে সেখানে টাকাগুলো যাচ্ছে কিনা ঠিক খোঁজ খবর পাওয়া যাবে। পিওর ক্রিমিনাল মাইন্ডের ছেলে, পিওর ব্যবসায়ী ছেলে, এই ব্যবসায়ী শিখেছে এবং বুঝে গেছে যে ক্ষমতায় যতদিন আছি ততদিন কামিয়ে যাব। আর পিসিমণি ওনাকে সেই দায়িত্বটা দিয়েছেন, পিসিমণি সম্পূর্ণ পাওয়ার লাগাম ওর হাতে দিয়েছে, তুই কামিয়ে যা, তুই বড় হ, কারণ আগামী দিনে কদিন আমি থাকবো, কদিন বাঁচবো তার কোনো ঠিক ঠিকানা নেই, যে কদিন আছে কামিয়ে নে। সেই কাজটাই অভিষেক করেছে। সেই টাকাগুলো কোথায় আছে সেইগুলো উৎসটাকে খুঁজে এখন এই ইনকোয়ারি টুলু মণ্ডলের সাথে অভিষেককে যাতে যোগ করানো হয়, আমি আবেদন করছি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে। অন্যদিকে এই ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়, তার বাড়িতে পুলিশ হানা দিল, কিন্তু কিছুতেই এই সুমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনাকে কি গুম করে দেওয়া হয়েছে, নাকি উনি এমন একটি জায়গায় মানে আন্ডার কভার রয়েছেন যে রীতিমতো আর কি গোটা বিষয়টি উনি এই গোটা ঘটনার হয়তো সূত্রধর বা জানেন, তার জন্য ওনাকে এভাবে আর কি লুকিয়ে লুকিয়ে রাখানো হয়েছে? সমগ্র তৃণমূল কংগ্রেসের লোক যদি এই ভিডিওটা দেখে, আমি এখন যে কথাটা বলবো এটা বুঝতে পারবেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত সকলেই জানে, এবং সেই সময় যে প্রশাসন পুলিশরা, সেই সময় যারা ছিল এসপি ডিএমরা সবাই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সুমিত রায়। সুমিত রায় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে শরীর আলাদা, মানে ফোনটা যেত সুমিতের, আর সুমিতের ফোন যাওয়া মানেই অভিষেকের ফোন যাওয়া। পার্টিটা চালাতো সুমিত, প্রশাসনকে চালাতো সুমিত, মাল তুলতো সুমিত। সুমিত তুলে পুরো অ্যাটাচি টাকা ওই ক্যামাক স্ট্রিটের অফিসে 7 তলায় আর 6 তলায় রেখে দিত। সেখান থেকে অভিষেকের নির্দেশ মতো ঠিক জায়গায় সাপ্লাই হতো। অর্থাৎ সুমিত যে মেন অভিষেক, সেটাকে এখনও যদি না বোঝে প্রশাসন, আর কিছু করার নেই, ওকে হুলিয়া জারি করে ওকে ধরে আনলে পারেই অভিষেকের সব ঠ্যাং, হাত, নখ, নাক সব বেরিয়ে পড়বে। এটা ভয়ঙ্কর জঘন্য একটা ছেলে, যে পুরোপুরি প্রশাসনকে কন্ট্রোল করেছে, যে পুরোপুরি রাজনৈতিক দলকে কন্ট্রোল করেছে, যে টোটাল অভিষেকের ফান্ডিংটা কন্ট্রোল করেছে, তার নাম সুমিত। এ পালিয়ে যাবে কোথায়? কোথাও না কোথাও তো আছে পৃথিবীতে, যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আসো, হুলিয়া জারি করা উচিত সুমিতের নামে। অভিজিৎ দীপকে, যে এই সিজেপির প্রতিষ্ঠাতা এবং সরকারের আচরণেই সংগঠনকে ফের আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে বলেই তিনি একটি বক্তব্য রাখলেন। তার দাবি, পড়ুয়াদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা বন্ধ না হলে দেশ জুড়ে এভাবে আন্দোলন শুরু হবে। তার মন্তব্য, পড়ুয়াদের ক্ষোভে শুধুমাত্র একজন মন্ত্রীর বিরুদ্ধেই তার ক্ষোভ ছিল না, বরং সরকারের সামগ্রিক নীতির বিরুদ্ধেই ছিল। এই যে মহারাষ্ট্রে রীতিমতো এনডিএ অ্যালায়েন্স রয়েছে, সরকার রয়েছে সেখানে গঠিত, এবং স্বয়ং আটফালেজি সেখানকার সাংসদ। তো এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন, কি বার্তা দিতে চান? আমার সাথে গত দুদিন আগে মন্ত্রীর কথা হলেন, রামদাস আঠাওয়ালে সাহেব, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট। উনি বললেন যে महाराष्ट्र में हर घर में काला हीट है, कॉकरोच इधर नहीं आ पाएगा, जिधर कॉकरोच देखेगा काला হিট স্প্রে করেগা। তো ওখানে মহারাষ্ট্রে সব কালো হিট রেখেছে প্রত্যেক ঘরে ঘরে, গেলে পারেই ককরোচকে তাড়ানোর জন্য। এখন আবার একটা দেখলাম ফেসবুকে খুব ট্রোল হয়েছে, এরকম একটা গোল টাইপের একটা ট্যাবলেট বেরিয়েছে, ওই ট্যাবলেটটা রেখে দিলেই সব ককরোচগুলো বেরিয়ে আসছে গর্ত থেকে। এবার হচ্ছে ককরোচ কারা, দেখুন ককরোচ কারা, এই ককরোচ কিন্তু কোনো স্টুডেন্ট নয়। ককরোচ একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটাকে পিছনে রয়েছে সিপিএম এবং কংগ্রেস। ককরোচের যে মানে রং, মানে আরশোলার যে রং লাল, আর আমরা যে কলকাতায় যে আন্দোলন হচ্ছে সেখানেও দেখছি লাল। সেই লালটা বামের লাল,
আর আরশোলার লাল, এই দুটো এক হয়ে গেছে। এখন আমাদের যে আরশোলার যে লালটা বাম এখন নিয়ে তারাই এখন লাল লাল ঝান্ডা নিয়ে এখন ককরোচ সেজে ঘুরে বেড়াচ্ছে। অসভ্য নির্লজ্জ কয়েকটা স্টুডেন্টের পরিচয় দিয়ে ফেক স্টুডেন্ট, ফেক ছাত্র, এরা জালি ছাত্র, তারা আদৌ ছাত্র নয়। এই যে যারা ছাত্র আন্দোলন করছে, এই দেবাঞ্জন, সৃজিত, আপনার এই মেয়েটা কী নাম মেয়েটার, এই যে হ্যাঁ মধুজা, এই মেয়েগুলো এ কোন স্কুলে পড়ে ম্যাডাম? কোন স্কুলে কোন কলেজে পড়ে আমাকে একটু দেখাতো যে আমি এই স্কুলে এই কলেজে পড়ি। টোটালটাই ঢপের চপ, কোথাও কোনো স্কুল কলেজে পড়ে না, রাজনীতি করছে। যারা প্রকৃত ছাত্র তাদের ছাত্রর নাম ধরে এরা লাল ঝান্ডা নিয়ে ককরোচ সেজে এরা কলকাতার রাস্তায় গিয়ে বাঁদরামো করছে। এই ককরোচ মানে এই লাল বাহিনী, লাল ককরোচ মানে বাম ককরোচ যেগুলো, এই বাম ককরোচ দেখলে পারি বাংলায় যেভাবে আমরা করি ঝাঁটা জুতো নিয়ে যেভাবে তারা করি, সেই ককরোচ মারতে হবে। বাম ককরোচ যাতে না বেরোয়, লাল ককরোচ যাতে না বেরোয়। লালটাই মানুষের অসহ্য হয়ে গেছে। ককরোচ রূপী লালকেও এখন কালো হিট মুম্বাই চলছে, আমাদের এখানে লাল হিট জোগাড় করতে হবে। ককরোচ দেখলেই ঝাঁটা মারো, জুতো মারো, ককরোচ মেরে দাও, কারণ প্রচণ্ড পেট খারাপ হয়। যে বাড়িতে ককরোচ থাকে তারা কেউ পছন্দ করে না ককরোচকে। ককরোচকে সবাই তারাও, বাংলা পরিষ্কার করো। আপনি একটু আগে মধুজার কথা বলছিলেন, এই বাম নেত্রী, তার কাছ থেকে একটি ভিডিও লিক হয়েছে, আমরা দেখেছি যে মৌলালির নাম করে অন্য কোনো শহরের একটি ভিডিও তিনি আর কি তুলে ধরেছেন। এবং এই যে এই ঘটনা, সেটি সংবাদ মাধ্যমে আসার পরেই হঠাৎ করে দেখা গেল যে তিনি তার বয়ান ক্রমাগত পাল্টে নিচ্ছেন, তিনি আমতা আমতা করলেন তার বক্তব্যে ইয়ে করার ক্ষেত্রে, এবং তিনি উল্টে নিজেই ফাঁপড়ে পড়ে গেলেন। আপনারা তো এই বিষয়টির বিরুদ্ধে কি কোনো বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন? আমরা প্রথম কথা হচ্ছে, দেখুন এই যে বললাম বাম, এরা অতি জঘন্য একটা রাজনৈতিক দল, প্রচণ্ড হিংস্র। মানে সব থেকে বড় হচ্ছে এরা এতটাই হিংস্র, মানুষের ভালো এরা কোনো মতে হতে দেবে না। যেখানে ভালো করবে সেখানে গিয়ে ব্যাগড়া দেবে, কখনো আরশোলা সেজে, কখনো ইঁদুর সেজে। এদের কাজ হলো এটা। এখন এই যে আরশোলা সেজে একটা ভিডিও ভাইরাল করেছে, সেই ভিডিওটা হচ্ছে রাঁচির ভিডিও। কংগ্রেসের এবং বিজেপির দুটো মিছিল মুখোমুখি বেরোয়, সেখানের মধ্যে একটা খণ্ডযুদ্ধ হয় এবং সেখানে বিজেপির লোককে একটা ঢিল মারতে দেখা যায় বা টমাটো মারতে দেখা যায় একটা গাড়ির মাধ্যম দিয়ে, গাড়িতে উঠে। সেটা রাঁচির একটি জায়গার ভিডিও। সেই ভিডিওটাকে নিচে কালো রঙের স্টেপ দিয়ে বলছে এটা বাংলার কলকাতার ভিডিও, সেটা নাকি ইয়েতে মৌলালির ভিডিও। তাহলে এই যে মৌলালি ভিডিও জানা মানুষ জেনে গেল, সংবাদ মাধ্যমের দৌলাতে জেনে গেল, অথচ চ্যালেঞ্জ করছে, কত বড় বুকের পাটা! গণতন্ত্র চতুর্থ স্তম্ভগুলোকে চ্যালেঞ্জ করছে যে হিম্মত আছে এই ভিডিও দেখানোর? না, হিম্মত নেই। কারণ তোমাদের জালি কারবারের জালি ভিডিও দেখার গণতন্ত্র চতুর্থ স্তম্ভর এই হিম্মত নেই। যেটা সঠিক সেটাই দেখাবে। তোমাদের কথায় পড়ে কখনো ভুল মিথ্যা প্রচার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ করে না, কোনো মিডিয়া করবে না। তাই তাদেরকে উত্তেজিত করার জন্য এরা, এই সৃজন, এই দেবাঞ্জন, মধুজা উত্তেজিত করে বলছে ভিডিওটা দেখানোর ক্ষমতা আছে। হ্যাঁ, তোমরা তো গদি মিডিয়া, এটা দেখাবে না। কেন দেখাবে? তুমি কোন হরিদাস পাল? রাঁচির ভিডিও কলকাতায় বলে তোমরা প্রচার করবে, তোমাদের ভিডিও দেখাবে? দেখাবে না। আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে তার বিরুদ্ধে, যেই দিন এই ঘটনা ঘটেছে পরের দিন আমরা লালবাজারে পুলিশ কমিশনারকে এবং সাইবার ক্রাইমকে লিখিত অভিযোগ জানিয়েছি। এফআইআর করার জন্য আমরা সেখানে আবেদন রেখেছি যে এই তিনজনকে কাস্টডি নিয়ে গ্রেপ্তার করা হোক। কারণ হিংসা ছড়ানো, এই যে ভিডিও, ভুল ভিডিও দেখানো, ফলস ভিডিও দেখে বাংলার মধ্যে একটা হিংসাত্মক পরিবেশ তৈরি করা, এটা একটা আতঙ্কবাদীর সমান একটা কার্যকলাপ। একজন আতঙ্কবাদী, যে জঙ্গি ধরা পড়েছে, সে যেমন আতঙ্কবাদী, তার ঘরে মেশিন আছে। এই ফলস ভিডিও দেখে জাতির মধ্যে উস্কানি দেওয়া, মানুষের মধ্যে উস্কানি দেওয়া, ওই আতঙ্কবাদী আর এই আতঙ্কবাদী, বাম আতঙ্কবাদী, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো এক। যদি ওই জঙ্গিকে গ্রেপ্তার করতে হয়, প্রত্যেকটা বাম নেতা নেত্রীকে, যারা যারা এই ভিডিও কাণ্ডের সাথে যুক্ত, তাদের গ্রেপ্তার করা উচিত। ঠিক মানে সেরকমই কিছু আর কি দৃশ্য আমরা তো গোটা বাংলাতে দেখলাম, যে কিভাবে প্রধানমন্ত্রীর পোস্টারে লাথি মারছে পড়ুয়ারা, ছোট ছোট পড়ুয়াদের রীতিমতো ব্রেন ওয়াশ করে দিচ্ছে এই সার্জিলের চামচারা। দেশদ্রোহী ওমর খালিদের সমর্থনে গলা ফাটাচ্ছেন এই বামেরা। সাধারণ মানুষ এখন নাকি বামদেরই দেশদ্রোহী বলতে শুরু করেছেন। আপনারাও কি এই কথার সঙ্গে একমত? প্রথম কথা, বাম সংগঠনগুলোকে, মানে যারা উগ্র বামপন্থী, যারা মাওবাদী, এই যে সংগঠনগুলো রয়েছে, এগুলোকে দেশের নিষিদ্ধ সংগঠন হিসেবে এখনই ভারত সরকারের ডিক্লেয়ার করা উচিত।
কারণ এই যে সংগঠনটা বাম সংগঠন রয়েছে লেনিনের, একটা বিদেশি মানুষের তার ধাঁচে এটাকে তৈরি করেছে, তার সাথে কোনো ভারতের কোনো কানেকশন নেই, কিন্তু সেই লোকটার আইডিওলজিতে তারা একটা সংগঠনের নাম করে যে চালাচ্ছে এবং হিংসা ছড়াচ্ছে, এই সমস্ত বাম সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং বাম সংগঠনের সাথে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনতভাবে তাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। আর এরা যারা এই বাম সংগঠন, যারা এর পিছনেও অনেক লোক রয়েছে, বিভিন্ন বিদেশি ফান্ডিং রয়েছে, না হলে দেখুন একটা এমএলএ নেই, একটা এমপি নেই, একটা কাউন্সিলর নেই, তারা এত উৎসাহ কোথায় পায়, এত টাকা কোথায় পায়, কোথা থেকে সোর্স অফ ফান্ড আসছে, কোথা থেকে টাকা আসছে, কি করে এত এনার্জি নিয়ে এই স্টুডেন্টগুলো তারা আসছে। ভারতের প্রধানমন্ত্রী, যিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের গর্ব, প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্ব যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে স্টুডেন্টরা। মানে কোন লেভেলে এরা নামতে পারে, কোন লেভেলে গেলে পারে, কি মাইন্ডের থাকলে এরা করতে পারে, দেশদ্রোহী এরা। যে প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারে সে দেশদ্রোহী ছাড়া কোনো শব্দই আমি বলতে পারি না। এই দেশদ্রোহীগুলোকে তাদেরকে খুঁজে বার করে কেন সরকার এখন এদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করছে না আমি বুঝতে পারছি না। এদেরকে শাস্তি দেওয়া উচিত। তো এখানে এই যে ককরোচ জনতা পার্টি যেভাবে একের পর এক প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলছেন, তারা হুমকি দিচ্ছেন, এমনকি সুপ্রিম কোর্টের ডেডলাইন পর্যন্ত তারা মানছে না, এখানে সবথেকে বড় প্রশ্ন, এত সাহস এরা পাচ্ছে কোত্থেকে? এই আন্দোলন এত বারবারন্ত তাদের কোথা থেকে, কেনই বা তারা এভাবে আর কি আন্দোলনে নামছে? এর পিছনে কি ডিপ স্টেটের কোনো হাত দেখছেন? দেখুন, আমি যেটা আপনাদের বলবো সেটা বারবার রাজ্য সরকারকে অনুরোধ করছি, কেন্দ্র সরকারকে অনুরোধ করছি যে এই বাম সংগঠনগুলো একটা জঙ্গি সংগঠনের মতো কার্যকলাপ করছে। তারা ক্রমাগত যে জঙ্গি অ্যাক্টিভিটিস হয় সেই টাইপের এরা করে যাচ্ছে ক্রমাগত। এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এদেরকে কোনো মিটিং মিছিলে যাতে অনুমোদন না দেওয়া হয়, এবং এরা কোর্ট, সুপ্রিম কোর্ট কিচ্ছু মানে না, এরা সব অন্য টাইপের এরা ভাবে। আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান তারা দেয়। অর্থাৎ ভারতকে যারা টুকরো টুকরো করতে চায়, এই সমস্ত গ্যাংগুলোকে আইনতভাবে ব্যবস্থা যদি না হয়, আগামী দিনে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ওপেন চ্যালেঞ্জ করছি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার, আমি স্টেটের ইনচার্জ হিসাবে, যদি বাম সংগঠন এখনও পর্যন্ত শুধরে না যায়, যেখানে মিছিল করবে পাল্টা মিছিল রিপাবলিক করবে, তাতে যদি খণ্ডযুদ্ধ হয়, মারপিট হয়, পেঁদিয়ে বানাবে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ভীম শক্তি এখনও তোমরা দেখোনি। তোমাদের লাল আরশোলা, লাল ঝান্ডা, তোমাদের নীল ঝান্ডার কাছে কিন্তু টিকতে পারবে না। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া যদি প্রশাসন এখনও পর্যন্ত ব্যবস্থা না নেয়, যেখানে বাম মিছিল করবে সেখানে রিপাবলিকের ছেলেরা গিয়ে ঝামেলা করবে, যেখানে বাম মিছিল করবে রিপাবলিকের ছেলেরা সেখানে গিয়ে উৎপাত করবে, যেখানে বাম মিছিল বার করবে ভেতরে ঢুকে বেদম পেটাবে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া কিন্তু আর চুপচাপ বসে থাকবে না। এই ধরনের নোংরামো, ভারতকে ভাগ করার ষড়যন্ত্র, ভারত বিরোধী কার্যকলাপের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দল, আমরা সংবিধানকে মানি, আমরা ভারতকে মানি। বারবার প্রশাসনকে বারবার অনুরোধ করছি, বারবার বিজেপিকে অনুরোধ করছি যে এদেরকে কোনো অনুমোদন নয়, কোনো অনুমোদন নয়, কোনো মিছিল নয়, এরা কোনো সংগঠন নয়, এরা নিষিদ্ধ সংগঠনের সমতুল্য হয়ে গেছে। এরা মানুষের ক্ষতিকারক একটা জঘন্য সংগঠন। এই সংগঠনকে কোনো রকমভাবে কোনো মিটিং মিছিলে পারমিশন দেওয়া হবে না। যদি দেওয়া হয়, আমাদের লোক সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস করবে, মারপিট করবে, মেরে চামড়া গুটিয়ে দেবে। এবারে এই যে তৃণমূলের যারা বিদ্রোহীরা বা বিক্ষুব্ধ তৃণমূলের যারা সাংসদ, তারা সরাসরি নতুন একটি দলে যোগ দিলেন, এনসিপিআই। তো যেহেতু এই দল এনডিএর সাপোর্টে এবং আরপিআইও অবশ্যই এনডিএর সাপোর্টে, তো সেখানে বিরোধীরা মানে যারা আর কি এদের বিরুদ্ধে, তারা একটি নতুন কথা ব্যবহার করছেন। তারা বলছেন যে এনডিএ লাভের গুড় খাওয়ার জন্যই আর কি এই সমস্ত তৃণমূলের বিদ্রোহীদের এনসিপিআই এর নাম করে নিজেদের সমর্থনের জন্য ডাকলো। তো আপনি এই বিষয়ে কি বলতে চান? একজন সরকারি কর্মচারী, তিনি পার্মানেন্ট সরকারি কর্মচারী, আর একজন হচ্ছে কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী, যার বেতন দেয় অন্য একজন, অন্য একটা কোম্পানি সে বেতন দেয়। তাহলে এরা হচ্ছে কন্ট্রাকচুয়াল, কিছু দিনের জন্য। 24-এর পরে যে এমপিগুলো গেছে, 24-এর পরে যে এমপিগুলো গেছে এবং আগামী 29-এ যে ইলেকশন, একটা এমপির ক্ষমতা আছে তার নিজের লোকসভায় গিয়ে একটা মিটিং করে দেখাবে। তারা শুধু তাদের এই পিরিয়ডটা, টেম্পোরারি পিরিয়ড, এই পিরিয়ডটা 29 পর্যন্ত পিরিয়ডটা যদি এনডিএর নাম করে ছদ্মবেশে তারা যদি কাটাতে পারে ডিম না খেয়ে, এই ধান্দাতে তারা নতুন একটা কনসেপ্টে গেছে। এরা হচ্ছে টেম্পোরারি এনডিএ। আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া প্রথম শরিক দল 2011 থেকে,
2011 থেকে আমাদের কেন্দ্র মোদি সাহেব ক্ষমতায় আসার 3 বছর আগে থেকে আমরা মোদিকে সাপোর্ট করছি। আমাদের দল 3 বছর আগে থেকে, জানতাম না যে তখন কেন্দ্রে এনডিএ সরকার আসবে, তো তার আগে থেকে আমরা সমর্থন করছি কেন্দ্রকে। আমরা, আমাদের সাথে এদেরকে তুলনা করবেন না, আমরা পার্মানেন্ট, আমরা আছি, থাকবো, বহু আগে থেকে আছি আমরা, তাই অন্যতম শরিক দল। আমাদের মন্ত্রী শ্রী রামদাস আঠাওলে 2011 থেকে আছে এনডিএর সাথে। আর এই যে যারা গেছে, আমি তো বলছি, এই যে এমপিগুলো নিজের এলাকায় গিয়ে একটা মিটিং করে দেখাক না, বাপের বেটা হলে যাক একটা মিটিং করতে, ডিমে চান করিয়ে দেবে ওদেরকে। এখন তো ওর ডিম, তার মানে আগে শুনতাম বিজেপির লোক ডিম মারছে, মানে এরকম টিভিতে দেখাতে, এখন দেখছি তৃণমূলের লোক ডিম মারছে, তৃণমূলকে ডিম মারছে। আর এই যে যে পার্টিটার কথা বললেন, এর আর একটু হিস্ট্রি আপনাদের বলে দিই। এই এনসিপিআই বলে যে পার্টিটা, এই পার্টিটা তৈরি করেছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। তার নাম কি, সে একজন ইটভাটায় কাজ করে, ত্রিপুরা বাড়ি, সে একজন হাওড়ার একজনকে জুটিয়েছে, দুজন মিলে এই এনসিপিআই তৈরি করেছে। তো তৃণমূলের লোক করেছে, তারা নিজেদের মতো করে একটা ক্লাব সংগঠন যেমন করে, ক্লাব রেজিস্ট্রেশন টাইপের করেছে। এই পার্টির কোনো অস্তিত্ব নেই, এটা টেম্পোরারি বেসিস, 29 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইলেকশন না হচ্ছে ততদিন পর্যন্ত থাকবে। এবং তারপরে এই দলটারও, এই এনডিএ শরিকেরও অস্তিত্ব থাকবে না। এই যে কোটা প্রোডাক্ট গেছে ওখানে, তাদেরকেও আর খুঁজে পাবেন না। এরাও হয়তো অভিষেকের মতো দেখবেন কোথাও চোখ টোক দেখাতে, আবার অন্য কোথাও চলে যাচ্ছে। দাদা, শেষ প্রশ্ন থাকছে যে আরপিআই এর সঙ্গে 36 জন বিধায়ক যোগাযোগ করেছেন এবং মূলত তারা তৃণমূলের, এটা জানা গিয়েছিল। তো তারা কবে নাগাদ দলে যোগ দিতে পারেন বলে আপনারা আশা করেন? সাংসদ কেউ কি যোগদান করবেন, এরকমও কিছু আমরা কি যদি একটু জানতে পারি আর কি। এবং আরও একটি প্রশ্ন আর কি এই সব প্রসঙ্গে আসে, এনসিপিআই, তারপর ঋতব্রত তৃণমূল, মানে ঋতব্রতপন্থী তৃণমূল যারা আমাদের রাজ্যে রয়েছে, যে সমস্ত এমএলএরা, তাদের মধ্যেও কি বড়সড় ভাঙন ধরাবে আরপিআই আগামীতে? দেখুন, এনসিপিআইয়ের কোনো অস্তিত্ব নাই, এটা পরিষ্কার কথা। আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রতিষ্ঠা করেছেন 1956 সালে। তো পুরনো একটি রাজনৈতিক দল, ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে আছি 2011 থেকে। তা আমাদের অস্তিত্ব, এবং আমাদের কেন্দ্র মন্ত্রী আছে শ্রী রামদাস আঠাওলে, আমাদের কাছে বিষয়টা গ্রহণ, আলাদা গুরুত্ব আমাদের এনডিএর কাছে থাকে। এবার এই যারা সাংসদ যারা আছে, তারা এখন আপাতত এনডিএতে আছে। কিছু কিছু মুসলিম সাংসদ যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে, মুসলিম কয়েকজন সাংসদ আছে, নাম বলতে পারবো না, যোগাযোগ রেখেছে। এবং আমাদের কিছু বিধায়ক, 36 জন বিধায়ক তো আমাদেরকে আগেই গ্রিন সিগন্যাল দিয়েছে। ওই দল বিরোধী আইনটার আওতায় যাতে না পড়ে, তার জন্য আমাদের 46 জন আমাদের বিধায়ক দরকার। সেই জন্য আমরা আরও কিছু বিধায়ককে আমরা ভেতরে সেট করছি, চেষ্টা করছি। এবং এমন একটা সাড়া আসছে, তারা একটা সিকিউরিটি চাইছে, যে বিধায়করা, সিকিউরিটিটা কি না, যাতে আমাদেরকে ঋতব্রত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভয়ঙ্কর একটা শক্তি যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা একটা সিকিউরিটি চাইছে। তারা চাইছে কেন্দ্র মন্ত্রীর সাথে একটু একান্ত আলাদা বসে একটা মিটিং করতে। আগামী 10 তারিখে আমাদের একটা সেন্ট্রাল কমিটির মিটিং রয়েছে, সেখানে আমি যাচ্ছি, রাজ্য থেকে আমরা 3 জন যাচ্ছি। তো সেখানে গিয়ে মন্ত্রীর সাথে আলোচনা হবে। মন্ত্রীর সাথে যদি তারা বসতে চায়, 2 জন বিধায়ক আমাদের এখান থেকে যাবে রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তার আগে কথা বলবেন। কথা বলে যদি ফাইনাল হয়ে যায়, তারপর আমাদের নেক্সট প্রসিডিওর কী হচ্ছে আমরা জানিয়ে দেবো।